দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, এবার ভোট পুজোর পালা। আপনারা দেখছেন KTV বাংলা হট সিটে হট টকার একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিহারে কিন্তু বাংলা নির্বাচনের আগেই বিহারের নির্বাচন এবং SIR করার পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে। তারপর কিন্তু বিহারে এই ভোট। আপনারা বিহারের টোটাল ইলেকশন যা হবে সেখানে কিন্তু NDA একদিকে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অন্যদিকে মহাগঠবন্ধন। ইতিমধ্যেই আপনারা জানেন মহাগঠবন্ধনের হয়ে কিন্তু RJD ক্যান্ডিডেট তেজস্বী যাদবকে CM ফেস একটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করেছে। অশোক গেহলট নিজে, কংগ্রেস লিডার অশোক গেহলট নিজে সেটা অ্যানাউন্স করেছে, আর অন্যদিকে NDA। তাহলে বিহারে কিন্তু টান টান লড়াই। এবং কি হতে যাচ্ছে বিহারে, প্রশান্ত কিশোরের রোল এখানে খুব ভাইটাল, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যে বিহারে কার দিকে পাল্লা ভারী। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন 6 তারিখ নভেম্বর এবং 11 তারিখে ভোট। অর্কপ্রভু সরকার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, আপনারা যাকে প্রতিটি পর্বে দেখেন এবং আমরা তার সাথে কথা বলবো। অর্কদা, আপনাকে স্বাগত হট সিটে হট টকের আজকের পর্বে। প্রথমেই বিহার নিয়ে আমরা রাখবো আজকের পর্বে। বিহারে কিন্তু মহাগঠবন্ধন ভার্সেস NDA, আপনার মূল্যায়ন, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, দু দফায় নির্বাচন হবে, অনেক ওপিনিয়ন পোল হচ্ছে। আজকে আনন্দবাজার পত্রিকায় 24শে অক্টোবর একটা খবর প্রকাশিত হয়েছে 6 পাতায়, একটু নিচের দিকে ছোট করে। তাতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের শাসক দলও বিহারের নির্বাচন দিকে নজর রাখছে এবং তারা নিজেদের মতো করে সমীক্ষা করেছে এবং সেখানে বলেছেন তারা যে বিজেপি প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, যেটা আমাদের এখানকার শাসক দল তাদের নিজস্ব সমীক্ষায় যে বিষয়টা তুলে ধরেছেন মোটামুটি সেরকমই হতে যাচ্ছে বিহারে। আমার ব্যক্তিগত ধারণা, বিহারে NDA 150টার আশেপাশে আসন পাবে। প্রশান্ত কিশোর ওই 3 থেকে 7টার মধ্যে আসন পাবেন, 10-12% ভোট পাবেন। বিপর্যয়ের মুখে পড়বে কংগ্রেস এবং অবশ্যই RJD। দেখুন, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটা তো পরের কথা, কিন্তু নীতিশের নেতৃত্বেই এই NDA লড়ছে। ওখানে প্রধানমন্ত্রী মোদী তো আছেনই। এবারই প্রথম বিজেপি JDU এর থেকে একটা আসন বেশি লড়ছে। নীতিশ কুমারের এটা শেষ রাজনৈতিক নির্বাচন। তিনি যে আগের মতো শারীরিকভাবে সক্ষম নন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যেমন এক বিজেপি প্রার্থী রমা দেবীকে মালা পরাতে গেছিলেন, ভার্চুয়াল বৈঠকে কারণে অকারণে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নমস্কার করতে থাকেন। আবার নীতিশ কুমার ছাড়া JDU-তে সে অর্থে ফেসও নেই কোনো। নীতিশ কুমার দীর্ঘ 18 বছরের মুখ্যমন্ত্রী এবং তার কুর্মী সম্প্রদায়ের ভোট, EBC ভোট, সেটা NDA-র জেতার রসায়নের ক্ষেত্রে কাজে লাগবে। আমার ধারণা NDA ক্ষমতায় আসবে, বিজেপি সব থেকে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করবে, সিঙ্গেল লার্জেস্ট পার্টি। তা সত্ত্বেও তারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করবে। এটা হচ্ছে জোট রাজনীতির ধর্ম। কারণ নীতিশের 16 জন সাংসদ কেন্দ্রে NDA সরকারকে সমর্থন করছেন এবং নীতিশ NDA-তে ফিরে এসেছেন। একটা শর্ত তো ছিল, তাকে সামনে রেখেই বিহারের নির্বাচনে যাবে NDA এবং তারা ক্ষমতায় আসলে নীতিশই মুখ্যমন্ত্রী হবে। সম্প্রতি অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছেন যে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নির্বাচিত বিধায়করা ঠিক করবেন। ব্যাকরণগতভাবে একদম ঠিক বলেছেন। এটা নিয়ে INDIA জোট একটু জল ঘোলা করতে চাইছে যে ওরা তেজস্বীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলো, তাহলে NDA মুখ্যমন্ত্রী কি নীতিশ কুমার নয়? তাহলে কি বিজেপি কি JDU কি চালনা করছেন? আমার মতে অমিত শাহ যেটা বলেছেন ব্যাকরণগতভাবে ঠিক এবং আগামী দিনেও JDU ছোট শরিক হিসাবে আত্মপ্রকাশ করবে, বিজেপি বড় শরিক। ঠিক এখন যে অবস্থাটা আছে, নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, যদিও তাকে
প্রশাসনিকভাবে তাকে ঘিরে রাখবেন বিজেপির উপমুখ্যমন্ত্রীরা, এবং মন্ত্রিসভাতে বিজেপি আসল গুরুত্বপূর্ণ দপ্তরগুলো পাবেন। আর একটা অপশন হতে পারে যে জেডিইউ আড়াআড়িভাবে ভাগ হয়ে গেল, একটা অংশ চলে গেল বিজেপিতে আর একটা অংশ জেডিইউ হিসেবে থাকলো। কোনো সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নীতিশ কুমারকে একেবারে রাজনৈতিক বানপ্রস্থে বিজেপি পাঠাবে না। তার নেতৃত্বে যখন এনডিএ লড়ছে, তার একটা সুশাসনের ট্র্যাক রেকর্ড আছে। 2029-এর লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারকে হোস্টাইল করার রাস্তায় হাঁটবে না বিজেপি। তারা বড় দল হিসেবে আত্মপ্রকাশ করলে ওই ত্যাগ স্বীকারটা করবে, মুখ্যমন্ত্রী হবে জেডিইউ এর। আগের বার এনডিএ যে আসন পেয়েছিল তার থেকে 25টার মতো আসন বেশি পাবে। বেশ, 243-এর মধ্যে আমার ধারণা 150টা বা 152টার মতো আসন পাবে। আর তেজস্বীকে এরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে, ঠিক আছে। দেখুন, ওই যাদব পরিবার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। লালু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দুটো হেরিটেজ হোটেল বেসরকারি সংস্থাকে নামমাত্র মূল্যে দিয়ে দিয়েছিলেন, বিনিময়ে পাটনাতে প্রচুর জমি পান বাজার মূল্যের থেকে কম মূল্যে। তো চার্জশিট হয়েছে, তেজস্বী অভিযুক্ত, লালু চারা ঘোটালা কেন্দ্রে অভিযুক্ত, চার্জশিট, জেল খেটেছেন। আর আরজেডি ক্ষমতায় ফেরা মানে বিহারে জঙ্গলরাজ ফিরে আসে। এখানে আমি পরের প্রশ্নটা করব। সমস্তিপুরে কিন্তু নরেন্দ্র মোদী জনসভা করেছেন এবং সেখানে এই জঙ্গল রাজ নিয়ে কিন্তু তিনি বলেছেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই আরজেডির শাসনকালে বিহার কি ছিল, এখন বিহার কি হয়েছে, ওকে, সেটা যে কোনো সাধারণ বিহারের মানুষই বুঝতে পারবে। আগে রাত্রিবেলা মেয়েরা বেরোতে পারতো না, চুরি, ছিনতাই, তারপরে পণবন্দি করা, গ্যাংওয়ার সবই হতো। নীতিশের জমানায় এরা পুরো বন্ধ হয়েছে, তা না, কিন্তু আরজেডি জমানায় যা ছিল তার থেকে কম, অনেক কম। মেয়েরা অনেক সুরক্ষিত। পাটনা শহরে রাত 12টাতেও মেয়েরা নির্ভয়ে ঘুরতে পারে। এরা আগে কল্পনা করা যেত না। এই পরিবর্তনটা হয়েছে। তাই আরজেডির শাসন মানে সেই জঙ্গলরাজের দুঃস্বপ্ন ফিরে আসা। এটা এনডিএ শিবির তো উস্কে দিতে চাইছে। এটা কি ওয়ান অফ দ্য ট্রাম্প কার্ড, এই জঙ্গলরাজ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো আরজেডির সময় কি হয়েছে বিহারে সেটা আমরা জানি। বেশ, ওর কথা এসআইআর এর পর কিন্তু ভোট, এসআইআর এ অনেক লাখ লাখ নাম বাদ গেছে, কতটা প্রভাব পড়বে? কি প্রভাব? 47 লক্ষ নাম বাদ গেছে। এটা রুটিন এক্সারসাইজ। এসআইআরকে নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। এই প্রক্রিয়া আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কারোরই তো খুব একটা ক্ষোভ বিক্ষোভ নেই, নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টেও তো ভোট চোর রাহুল গান্ধী বলছে। তো রাহুল গান্ধী তো বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওর দলের লোকই তো বিহারে ভোট চুরির এক্সাম্পল দিতে পারেনি। এসআইআরে যে নাম বাতিল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা তো প্রমাণ দিতে পারেনি। এত বড় এক্সারসাইজে কয়েকটা ভুল হতেই পারে, সেগুলো কমিশন শুধরে নেবে। এসআইআর নিয়ে বিহারে কারোর কোনো সেভাবে আপত্তি নেই, এবং সুপ্রিম কোর্টও কমিশনকে ফ্রি হ্যান্ড দিয়েছে। তাদের সাংবিধানিক দায়িত্ব তারা পালন করবে। বেশ, তাহলে বিহারে আপনি আউট অফ 243 অর্কদা আপনি প্রেডিক্ট করছেন বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে এবং এনডিএ 150+ সিট নিয়ে ক্ষমতায় আসবে, তাই তো? ওকে, আমরা বিরতিতে যাব। আমরা একটা ব্রেক নেবো, বিরতির পর যখন ফিরে আসবো আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভারত এবং আমেরিকার সম্পর্ক আবারও ডোনাল্ড ট্রাম্প কিন্তু গুণগান করছেন এবং দিওয়ালিতে উইশ করেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রীকে তিনি টেলিফোন করে ব্যক্তিগতভাবে উইশ করেছেন, এবং এই যে উইশ করার পেছনে কারণ কি, এই নিয়ে আমরা আলোচনা করবো বিরতির পর যখন ফিরে আসবো। হটটকে ফিরে আসলে বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হটসিটে হট টক। বিরতিতে যাওয়ার আগেই আমরা আপনাদের বলেছিলাম ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, শুল্ক বোঝা তো আগেই ছিল আপনারা জানেন, কিন্তু রিসেন্টলি দিওয়ালিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরও একবার পাবলিক ফোরামে বলেছেন মোদি ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন। আবারও সেই এক স্টেটমেন্ট, অ্যান্ড হি ইজ আ ভেরি গুড ম্যান। আবারও কিন্তু একই কথা বলেছেন, অর্থাৎ বারবার এই যে গুণগান করছেন ডোনাল্ড ট্রাম্প,
করে তিনি কি করতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, এটা কিন্তু সব থেকে একটা বড় জিনিস। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি বাণিজ্যিক চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে হতে পারে। যদি এটা হয় তাহলে 50% যে শুল্ক সেটা নেমে আসতে পারে 15 থেকে 16%-এর মধ্যে। এর কি প্রভাব অর্কদা? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প এমনিতেই ভীষণ আনপ্রেডিক্টেবল এবং একই সঙ্গে ট্রানজ্যাকশনাল। তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে টেলিফোনে কথা হয়েছে, সেই কথার বিষয়বস্তু কি সেটা ডোনাল্ড ট্রাম্প তার মতো করে বলেছেন। নরেন্দ্র মোদী কিন্তু ওইসব বিষয় নিয়ে কথা বলেননি। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে দীপাবলির ফোন করার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র এবং সর্ববৃহৎ গণতন্ত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে একযোগে পদক্ষেপ করবে সেই বার্তাটাও দিয়েছেন। অর্থাৎ ট্রাম্প যেভাবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে রেড কার্পেট বিছিয়ে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেটা ভারত যে ভালোভাবে দেখেনি এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুর ঘর, সেই বার্তাটাও প্রধানমন্ত্রী দিয়েছেন এই দিওয়ালিতে ট্রাম্প ফোন করার পর তার প্রত্যুত্তরে। এখন ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হবে, কিন্তু সেই চুক্তি রূপায়ণের পথে কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন ভারতের কৃষিজাত পণ্য, ডেয়ারি এবং ফিশারিজে আমেরিকা চাইছে যে তাদের পণ্য ভারতের বাজারে অবাধে প্রবেশ করুক। তা ভারতের কৃষিজীবী, মৎস্যজীবী এবং দুগ্ধ শিল্পের সঙ্গে যারা যুক্ত কয়েক কোটি মানুষ, সেখানে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যদি আমেরিকার পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যায়, তাহলে তাদের উৎপাদিত পণ্য তারা কোথায় বিক্রি করবেন? তাহলে এই কৃষিজাত ক্ষেত্র, ডেয়ারি ক্ষেত্র এবং মৎস্য, এই ক্ষেত্রগুলোকে ভারত প্রোটেক্ট করবে। তবে জেনেটিক্যালি মডিফাইড নয় এরকম কিছু পণ্য আমেরিকা থেকে ভারতের বাজারে প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে। বেশ। ভারত আমেরিকা থেকে বেশি করে সমরাস্ত্র কিনবে এবং জ্বালানি তেলও কিনবে। রাশিয়ার সঙ্গে পরবর্তী প্রশ্নটা কি করতে হবে, তেল কিনা? রাশিয়ার সঙ্গে তেল আমদানি ভারত বন্ধ করবে না। ওকে। এখনো দিনে 1,80,000 ব্যারেল তেল রাশিয়া থেকে কেনে। 1,80,000 ব্যারেল পার ডে। ওকে। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর ভারতের যে তেল আমদানি সেটা প্রায় 40% রাশিয়া থেকে হয়। অতীতে এটা ছিল মোট আমদানির 2%। কারণ রাশিয়া থেকে তেল আমদানি হলে প্রতি ব্যারেলে $2 থেকে $3 করে আর্থিকভাবে সুবিধা হয় ভারতের। তাহলে আমদানি খরচ কমে। আমদানি খরচ কমলে পরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। ভারত একটা স্বাধীন রাষ্ট্র, সে কার সঙ্গে কিভাবে বাণিজ্য করবে সেটা আমেরিকা তো ঠিক করে দেবে না। তাই ভারত আমেরিকা থেকেও সমরাস্ত্র কিনবে, তেল কিনবে। হয়তো আমেরিকা থেকে তেল কেনাটা বাড়াবে, কিন্তু রাশিয়া থেকে একেবারে তেল কেনা বন্ধ হবে না। হয়তো কম বেশি করে করে হতে পারে। আমেরিকা চাইছে ভারতের উপর চাপ সৃষ্টি করে তাদের শর্তে ভারতকে বাণিজ্য চুক্তিতে সই করাতে, কিন্তু ভারত সেটা কিছুতেই করবে না। সময় লাগতে পারে। তার জন্য কি বারবার ডোনাল্ড ট্রাম্পের এই গুণগান? উনি এক এক রকম কথা বলছেন। ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে চলতি সংঘাত তিনি মিটিয়েছেন বলে প্রায় 40 বার দাবি করেছেন। ভারত তার দাবিকে মান্যতা দেয়নি। ভারত বলেছে ডিজিএমও পর্যায়ে আলোচনা করি এই সিজফায়ার হয়েছে। তাহলে ট্রাম্প যা বলছেন ভারতের প্রধানমন্ত্রী বা ভারত সরকার সেটাকে তো মান্যতা দিচ্ছে না। ঠিক। এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী নাকি কথা দিয়েছেন ট্রাম্পকে, এটা ট্রাম্প জানিয়েছেন ট্রুথ সোশ্যালে। ভারতের বিদেশ মন্ত্রক এই দাবিকেও মান্যতা দেয়নি। তাই জটিলতা আছে। কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের কথা ছিল, ট্রাম্পও আসতেন, একটা পার্শ্ব বৈঠকের সম্ভাবনা ছিল। কিন্তু ট্রাম্প যেভাবে এক এক সময় এক এক রকম কথা বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না। পরিস্থিতি একটু ঠিক হোক, একটা স্থিতাবস্থা আসুক এবং চুক্তি সম্পাদনের চূড়ান্ত পর্যায়ে যদি দুই দেশ যায়,
তাহলে হয়তো ট্রাম্প মোদির একটা শীর্ষ বৈঠক হবে। বেশ, তাহলে বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে আপনি বলছেন যে বেশ কিছু প্রবলেমস কিংবা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলোকে আলোচনা করে সেটা হতে পারে। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে আমরা মূলত দুটো গুরুত্বপূর্ণ বিষয় রাখলাম। আপনারা জানেন এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে বঙ্গর রাজনীতি উত্তাল তো হয়ে আছে, সেই নিয়ে আমরা অন্যান্য বিভিন্ন শোতে আমরা কথা বলি এবং আপনাদেরকে আপডেট করি। বিহারে কিন্তু ভোট বাংলা ভোটের আগেই, অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন নভেম্বরের 6 এবং 11 তারিখে বিহারে ভোট, এবং সেইখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং মহাগঠবন্ধনের মধ্যে কিন্তু সরাসরি লড়াই। আবার সেখানে তেজস্বী যাদবকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করেছে মহাগঠবন্ধন। অশোক গেহলট কংগ্রেস লিডার, কংগ্রেসের নেতা, তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু তেজস্বী যাদবের নাম ঘোষণা করেছেন এবং বলেছেন যে তাকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারা মেনে নেবেন, প্রজেক্ট করবেন। অন্যদিকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ একদম খুব কনফিডেন্টলি কিন্তু বিহার ভোটে যাচ্ছে এবং 243টার মধ্যে আজকে আমরা যা আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, আমাদের যা প্রেডিকশন অর্কপ্রভ সরকার আপনাদের সামনে তুলে ধরলেন, তাতে 150 243টার মধ্যে 150+ সিট পাবে কিন্তু এনডিএ। তার মধ্যে বিজেপি কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে সেখানে বিহারে। শেষ কথা অবশ্যই গণতন্ত্রের মানুষ বলে, কিন্তু আমাদের প্রেডিকশন তাই এখনো পর্যন্ত। এবং সেখানে প্রশান্ত কিশোর খুব একটা যে দাগ কাটতে পারবে তা নয়, খুব কম সংখ্যক আসন 2 থেকে 5টার মধ্যে যা বললেন তার মধ্যে থেকে কিন্তু সেই তার আসন সংখ্যা থাকবে, কিন্তু তার খুব একটা যে প্রভাব পড়বে এমনটা কিন্তু আমরা মনে করছি না। অর্থাৎ আমাদের আজকের যে বিশ্লেষণ আমরা করলাম সেটা কিন্তু সেরকমভাবে কিছু আসছে না, উঠে আসছে না। এসআইআরের পর কিন্তু বিহারে ভোট হচ্ছে। আপনারা জানেন অনেক লোকের নাম বাদ গেছে, কিন্তু সেই নাম বাদ যাওয়ার পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বাংলায় যেরকম এই মুহূর্তে শাসক বিরোধীর মধ্যে বাকযুদ্ধ চলছে, বিহারে কিন্তু সেরকম হয়নি। কিন্তু আমাদের প্রত্যেকের অবজারভেশন থাকবে, লক্ষ্য থাকবে যে সেখানে এসআইআর হওয়ার পর ভোট হলে কি আউটকাম দাঁড়ায়। যদি সেখানে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয় তাহলে কিন্তু বাংলায় ভোটের আগে একটা বিশাল কনফিডেন্স হবে, বিরাট কনফিডেন্স থেকে সবার নজর থাকবে। এবং শাসক দলের নজর কিন্তু বিহারে, বাংলা শাসক দলের নজর, তৃণমূল কংগ্রেসের কিন্তু নজর আছে বিহারের দিকে যে সেখানে কি হয় এসআইআরের পর। আমরা এই নিয়ে আপনাদের সামনে আমাদের প্রেডিকশন তুলে ধরলাম। জঙ্গল রাজ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এবং বিহারের মানুষজন সেটাকে কিভাবে গ্রহণ করবেন এবং নীতিশ কুমারের এখানে কী রোল থাকবে অ্যাজ আ চিফ মিনিস্টার, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, শুল্ক বোঝা তো আগেই ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখুন মাঝে মাঝেই কিন্তু তাকে সত্যি যে বৈচিত্র্য ক্যারেক্টার, মাঝে মাঝেই কিন্তু মোদির গুণগান গাইছেন। এবং তার সামনে বলা যায়, মোদির সামনে বলা যায়, ভারতের সামনে কিন্তু তার না ফেল করছে কি আমরা প্রশ্ন তুলছি। কারণ দিওয়ালিতে ফোন করে তিনি মোদিজিকে, নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বলছেন মোদি ইজ আ গ্রেট ম্যান, ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, বারবার। তার এই যে ক্লোজনেস, বারবার মোদি তার অর্থাৎ প্রধানমন্ত্রী তার সাথে খুব ভালো সম্পর্ক, ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, এই যে বারবার বন্ধুত্ব, এই যে কথা বলছেন, এটা নিয়ে তিনি কি প্রমাণ করতে চাইছেন। এবং তিনি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ থামিয়েছেন বলে বহু জায়গায় বলেছেন। সুতরাং যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আমরা কথা বললাম তার অনেক প্রোটোকলস আছে, সেগুলো যদি ফলো করে সেই চুক্তি সম্পন্ন করতে সময় লাগবে, কিন্তু যদি সেটা হয় তাহলে কিন্তু 50% শুল্ক কমে আসতে পারে 15 থেকে 16%। সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং আমরা বিস্তারিতভাবে তেল কেনা নিয়ে কিন্তু রাশিয়া থেকে যে তেল কেনা সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। ডোনাল্ড ট্রাম্পকে ঠিক করে দেবেন যে ভারত কার থেকে তেল কিনবে, এটা কখনো সম্ভব? এটা নিয়েও কিন্তু আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো পর্ব জানাবেন, আপনাদের ফিডব্যাক, এবং আমাদের ইউটিউব চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে যেখানে যেখানে আপনারা অনুষ্ঠান দেখেন, আপনাদের সুচিন্তিত মতামতকে আমরা সম্মান জানাই এবং জানাবেন আপনারা কী চান। হট টকে সব পর্বেই বিভিন্ন টপিক থাকে এবং অবশ্যই রাজ্য রাজনীতি থাকবে যত ভোটের দিকে আমরা এগোবো। ভালো থাকবেন। আজকের পর্বে এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।